দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এরপর দেশের কয়েকটি অঞ্চল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা। মঙ্গলবার রাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়। ধর্মঘট প্রত্যাহারের পর সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে। গত রাত 2:30টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার পর সকাল 6টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর মধ্য দিয়ে 26 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলো। অর্থ মন্ত্রণালয়ে যে সুবিধা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো হবে না। হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15টি রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল 6টা থেকে কর্মবিরতি শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে হাফ ভাড়া নিয়ে বিরোধের জেরে ছাত্ররা রূপাতলী শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় ও কয়েকটি বাস ভাঙচুর করেছে। এর আগে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বলে চালকের সহযোগী হাফ ভাড়া না নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। সুপারভাইজার খবর পেয়ে সহপাঠীরা রূপাতলী বাস টার্মিনালে গেলে শ্রমিকরা তাদের মারধর করে বলে অভিযোগ তোলে। খবর ছড়িয়ে পড়লে বরিশালের বেশ কয়েকটি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রূপাতলী বাস স্ট্যান্ডে এসে অভিযুক্ত বাস শ্রমিকদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। দর্শক, এই মুহূর্তে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া সহ 15টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি কেমন হচ্ছে আর সমস্যার সমাধানে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন আমাদের। শাহিনী, যেমনটা জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর মিনিবাস মালিক সমিতি যেটা রয়েছে রূপাতলী, সেই বাস টার্মিনাল রয়েছে। এবং গতকাল শিক্ষার্থীরা হাফ ভাড়ার প্রতিবাদে যে বাসটিতে ভাঙচুর চালিয়েছে সেই বাসটির সামনেই কিন্তু রয়েছি। শুধু একটি বাস না, এই বাসটির সাথে আরও 2 থেকে 3টি বাসকে তারা বিভিন্ন জায়গায় দফায় দফায় ভাঙচুর করেছে হাফ ভাড়ার প্রতিবাদে। আপনি জানেন ইতিমধ্যে যে বরিশালের ঝালকাঠি থেকে এক শিক্ষার্থী বিএম কলেজে তিনি বাসে আসতেছিলেন বরিশালে, তখন তিনি বাসের যে শ্রমিক ছিল তার কাছে তিনি হাফ ভাড়া দিতে চেয়েছে। সেই হাফ ভাড়াকে কেন্দ্র করে কিন্তু বিরোধের সৃষ্টি হয়েছে এবং সেই বিরোধ এক সময় হামলায় রূপ নেয় এবং এতে শিক্ষার্থী এবং শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ ছিল, বাসের শ্রমিক ছিল, তাদের সাথে দফায় দফায় বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে, শ্রমিকদেরকে মারধর করা হয়েছে এবং শ্রমিকরা বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে হামলা চালিয়েছে, যার প্রতিবাদে গতকাল এই পুরো রূপাতলী এলাকা কিন্তু উত্তপ্ত ছিল। এবং এই হামলাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ সহ সেনাবাহিনী, র্যাব পর্যন্ত মোতায়েন করা হয়েছে। এখন কিন্তু তারই প্রতিবাদে বরিশালের প্রায় 15টি রুটে কিন্তু শ্রমিক সংগঠনগুলো একত্রিত হয়ে এই বাস ধর্মঘট ডেকেছে। আজ ভোর 6টা থেকে কিন্তু বরিশালের রূপাতলী থেকে মাদারীপুর, খুলনা, কুয়াকাটা, এমনকি ঢাকা অবধি পর্যন্ত দূরপাল্লার পরিবহনে কিন্তু শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বন্ধ রেখেছে। এবং এতে কিন্তু যারা ঢাকা বা দেশের বিভিন্ন অঞ্চলে যাবে তাদের যাত্রা বিরতি হচ্ছে এবং এখানে এসে কিন্তু যাত্রীদের আমরা চরম নাভিশ্বাস দেখছি। তারা ক্ষোভ প্রকাশ করছে যে কিছুদিন পরপরই আসলে এই চিত্রগুলো ফিরে আসছে। যখন শিক্ষার্থীদেরকে ভাড়া চাওয়া হয় তারা কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে এই বাসগুলো বা শ্রমিকদের উপরে হামলা চালায় এবং এই প্রতিবাদটা আরও কঠোর হোক। তাদের দাবি, এই যে চিত্রগুলো রয়েছে, বারবার যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটছে, এই চিত্র যেন আসলে আর ফিরে না আসে। আমরা কথা বলেছি আইনশৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করছে পুলিশের সাথে, তারা পুলিশের একাধিক সূত্র বলছে যে তারাও আসলে চাচ্ছে না এই চিত্রগুলো আর ফিরে আসুক। তারা শিক্ষার্থী এবং শিক্ষার্থীর প্রতিনিধি, কলেজ কর্তৃপক্ষ এবং বাস সমন্বয়কদের সাথে, বাসের যারা শ্রমিক রয়েছে তাদের সাথে তারা বসেছে এবং তারা বলছে যে তাদের কিছুদিন পরপরই এমন যে হামলা ভাঙচুর এগুলো
তাদেরকে আসলে মোকাবেলা করতে হয়। গতকাল কিন্তু এসে যে বাস স্ট্যান্ডের অফিসের কার্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা ইট পাটকেল মেরেছে, এমন কিন্তু আমাদের কাছে তারা অভিযোগ দিয়েছে। সব মিলিয়ে উত্তপ্ত রয়েছে বরিশাল কেন্দ্রীয় রূপাতলী বাস টার্মিনাল। এবং এই যে আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, তারা বলছে এমন চিত্র যেন আর ফিরে না আসে। তো বাস স্ট্যান্ডে কিন্তু যারা শ্রমিক রয়েছে বাসের বা মালিক রয়েছে, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু আসলে এখনো ক্ষিপ্ত যে শিক্ষার্থীরা কিছুদিন পর পরে যেভাবে হামলা ভাঙচুর বা তাণ্ডব চালাচ্ছে, এই রূপ যেন আর ফিরে না আসে। তো আমাদেরও কিন্তু এমনটা কাম্য রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস ধর্মঘটের সবশেষ পরিস্থিতি আমার কাছে। শাহেলি, পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন, এমন অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিপোর্ট সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জোরপূর্বক জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে শেখ হাসিনা বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা গোপন বন্দিশালা সম্পর্কে জানতেন এবং কিছু ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছেন। টানা 3 দিনের কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। প্রশাসনের আশ্বাসে আজ সকাল থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। গত রোববার থেকে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি শুরু করে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। কর্মবিরতিতে খুলনার কাশীপুর এলাকার রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের 14টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়। বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করতে গিয়ে শিশু আয়নের মৃত্যুর ঘটনায় 2 চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংক্রান্ত তদন্ত রিপোর্ট দেখে হাইকোর্ট বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া হাসপাতালটি চলছে, যা গুরুতর অভিযোগ। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। পরে হাইকোর্ট এ তদন্ত রিপোর্ট নথিভুক্ত করেন এবং এ সংক্রান্ত রুল শুনানির জন্য প্রস্তুত করতে নির্দেশ দেন। আজ এই বিষয়ে রুল শুনানি হতে পারে। এবার মাই টিভি বিশেষ। শুল্ক হ্রাস, আমদানি সহ সরকারের নানা পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণহীন চালের বাজার। মাত্র 1 মাসের ব্যবধানে মানভেদে বিভিন্ন চালে প্রতি কেজি 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। কয়েকটি কর্পোরেট কোম্পানির চালের বাজারে নামার পর বাজার অনেকটা তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করছেন মিল মালিক সহ আড়তদাররা। মিল মালিকরা বলছেন, বন্যা সহ আমদানি না হওয়ায় বাড়ছে চালের দাম। SM তানবীরের বিশেষ রিপোর্ট। দেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। সরকার কারসাজির অভিযোগ তুলে শুল্ক হ্রাসসহ আমদানির অনুমতি দিলেও 2-1 টাকা কমে আবারও বেড়ে যায় দাম। মাত্র 1 মাস ব্যবধানে চিকন চাল কেজি প্রতি 10 থেকে 12 টাকা এবং মোটা চাল 5 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। আড়তদাররা বলছেন, তাদের বিরুদ্ধে মজুদের অভিযোগ ভিত্তিহীন। উল্টো বাড়তি দামে কিনে বাড়তি দামে বিক্রয় করতে হচ্ছে তাদের। ক্রাইসিস দেখে ওই ধানের দাম বাড়তি, এরা ধানের দাম বাড়াই দিছে, মিলাররা চালের দাম বাড়াই দিছে। আমাদের এখানে কোনো স্টক ব্যাপার না, স্টক হলো মিলের মতো। আমি যদি একটা মিলে চাই দরকারি চাই দেবো, আমার যদি চান 5 গাড়ি চাই দিতে। এখন শিক্ষিত ফ্যামিলি দিকে ঢুকে গেছে গাই ব্যবসা। আগে মুরুক্ষ ছিল, অনেক ভালো ছিল। বাড়তি দামে চাল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। আমরা এখন চলার মতে নাই, আমাকে ডাল দিয়ে ভাত খেতে কষ্ট হয়ে যায়। সব জিনিসের দাম বাড়ছে, কামও কম। চাউলের দর, তেলের দর, আমদানি বাড়ছে, এগুলো তো আমরা চলা খুব মুশকিল। খুচরা কিনি 65 টাকা। যারা দিন মজুরি থাকে খুব কষ্ট। ঘর ভাড়া দেবো না, চলো না খাবো। কর্পোরেট কোম্পানি ও আড়তদার একে অপরের দিকে অভিযোগের তীর ছুটছেন। অভিযোগের তীর মিল মালিকদের দিকে থাকলেও তারা বলছেন, গেল বছর বন্যা হওয়ায় ধানের আবাদ কম হয়েছে। একই সাথে কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের কারণে বাড়ছে ধান ও চালের দাম। এই বছরের বাজারটা মূলত আগে থেকে বৃদ্ধি হয়ে গেছে, কারণ সরকারও একটা ধান কেনার যে একটা রেট দিছে, বেশি রেট, এই রেটের উপরেই বাজারটা আর নিয়ন্ত্রণ হলো না বা কমেও নেই। আবার বিভিন্ন জায়গায় বন্যার কারণে ধান টান মার হয়ে গেছে। ধানের বাজার অস্থিতিশীল আছে এবং
তার সঙ্গে যোগ হয়েছে কর্পোরেট কোম্পানিগুলো এখন চাউল বিক্রি করছে না, শুধুমাত্র ধান কিনে যাচ্ছে। একজন মজুতদার হিসাবে তারা যে কাজ করার দরকার সেই কাজ করছে, তারা রানিং কোনো সেল করছে না। এই রানিং সেল না করার কারণে এবং শুধুমাত্র ধান কিনে যাওয়ার কারণে বাজারে তার প্রভাব পড়েছে। আমদানি বৃদ্ধিসহ চালের বাজার নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। SM তানবীর, মাইটিভি, ঢাকা। মেয়র ও কাউন্সিলর না থাকায় স্থবির হয়ে পড়েছে মাদারীপুরের কালকিনি পৌরসভার নাগরিক সেবা। দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত না পাওয়ায় সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সেবা প্রার্থীদের। পাড়া মহল্লায় জমে আবর্জনার স্তূপ, রাস্তাঘাটের বেহাল দশায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কালকিনি ও ডাসার প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। কালকিনি পৌরসভার ষাটোর্ধ্ব বৃদ্ধ নূর মোহাম্মদ ব্যাপারী ওয়ার্ড সার্টিফিকেটের জন্য পৌরসভার 9 নং ওয়ার্ড কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার SKM শিবলি রহমানের দপ্তরে 1 মাস ধর্ণা দিয়ে পেয়েছেন স্বাক্ষর। এমন দুর্ভোগ পুরো পৌরসভার সকল নাগরিকদেরই। কোথাও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত অফিস না করায় সপ্তাহ থেকে শুরু করে 1 মাসও লাগছে। পৌরসভার অফিসে গেলে একজনের কথা কয় অমুকের দ্বারা যান, হ্যাঁ সই লাগবো, অমুকের লাগবো, এরকম করতে করতে এবার আবার দিবে ডাক্তারের সই লাগবে। এখন এই ডাক্তার যাই পাই না, মনে হয় 8-10 বার গেছি ডাক্তারের দ্বারা, এরপর এই সই আনছি, আনিয়া এরপর এই সার্টিফিকেট আনতে মনে হয় 1 মাসের বেশি গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপনে মেয়র ও কাউন্সিলরদের পদ থেকে অব্যাহতি দেওয়ার পর থেকেই নাগরিক সেবা কার্যক্রমে এমন স্থবিরতা দেখা দিয়েছে। এছাড়াও পাড়া মহল্লায় আবর্জনার স্তূপ, সড়কে বাতি নেই, সড়ক বাতির অভাব, ড্রেনের জলাবদ্ধতা, সর্বোপরি রাস্তাঘাটের বেহাল দশায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আমি আজকে 27টা দিন ধরে অফিসে আসতেছি, ঘুরতেছি, একটা সই লেগা আমি সইটা পাইতেছি না। ঘুরতেছে একটা সিগনেচারের জন্য, কাটতেছে ঘুরতেছে সমাজ কল্যাণ অফিসারের দ্বারা। আরও এখানে অন্য অন্য লোক আসছে, তাদের কাছে জিজ্ঞেস করলাম যে স্যারে উপস্থিত নাই, তে কখন আসবে তাও শিওর না। তবে অতিরিক্ত দায়িত্ব হলেও তা যথাযথভাবে পালন করছেন বলে দাবি করছেন কোনো কোনো কর্মকর্তা। আমার এখানে আসলে কোনো সেবা গ্রহীতার কোনো সেবা পেন্ডিং থাকে না, আমি চেষ্টা করি তাদেরকে নির্দিষ্ট সময়ের মাঝে সেবাগুলো দিয়ে দেওয়ার জন্য। পৌর প্রশাসক বলছেন, কাউন্সিলরদের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার সুযোগ নেই। জনদুর্ভোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। যদি কোথাও কোনো সেবা গ্রহীতা তার সেবা থেকে বঞ্চিত হয় বা হয়রানির শিকার হয় এই অনুপস্থিতির জন্য, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেব। 1997 সালে 27 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে গঠিত হয় কালকিনি পৌরসভা, যা 2016 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। এই পৌর এলাকায় মোট 46,252 জন নাগরিক বসবাস করেন। ইলিয়াস কমল, মাইটিভি। প্রতিবন্ধী ভাতা কার্ড নিলে গুনতে হবে 4 থেকে 5 হাজার টাকা। ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার কর্তৃক ভাতা কার্ড প্রদানের নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। যশোরের বাঘারপাড়া উপজেলা জোহরপুর ইউনিয়ন পরিষদের 4, 5 এবং 6 নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে এসেছে। প্রতিনিধি আক্তারুজ্জামানের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন নুসরাত শারমিনের রিপোর্টে। দীর্ঘ 1 বছর যাবৎ পঙ্গু ও প্রতিবন্ধী ভাতা কার্ড করার নামে এলাকার অগণিত ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সোনালী মেম্বার। গণমাধ্যমের সামনে এমনটাই অভিযোগ করেছে ভুক্তভোগী অসহায় পরিবারের সদস্যরা। সোনালী মেম্বারের ওয়ার্ড তৈলকুপ গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের দিনমজুর এবং অসহায় পরিবারের সদস্যদের টার্গেট করে মাসের পর মাস এভাবে অর্থ আত্মসাৎ করেছে বলে জানান এলাকাবাসী। তবে জোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু বিষয়টি জানার পরও কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। যে উনি আমার বাড়ি আইলো, হাঁটি বললো যে কাট করে দিয়েছে, তা আমি কটা টাকা দাও, তাই আমি দিয়েছিলাম। কাট তো আসে না, তা আমার বললাম যে আমার মাথার সমস্যা, তো আমি তো ব্রেনটের সমস্যা, তো করে দিয়ে নেন। তা টাকা নিল 2500। ও 2300 টাকা নিল, সোনালী মেম্বারের হাতে আমি টাকা দিলাম। অভিযোগের বিষয়ে মহিলা মেম্বার সোনালীর কাছে জানতে চাইলে 3 লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছেন উল্লেখ করে অকপটে স্বীকার করেন অভিযোগের কথা। আমরা তো মেম্বার করেছি, শোনেন 3 লাখ টাকা খরচ করে এই জায়গায় আইছি, আমাদের তো খরচা আছে ভাই।
তো আমরা চলবো কি করে? অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার বলেন, মহিলা মেম্বারের বিষয়ে দপ্তরে অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক যাচাই করে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বা কার্ড করে দেওয়ার নামে অর্থ গ্রহণ করেছেন, এই অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা মৌখিকভাবে এসেছে, আমরা লিখিত অভিযোগ পেলে যাচাইপূর্বক তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের অপসারণ সহ সকল ধরনের অনিয়ম ও প্রতিবন্ধকতা দূর করে সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের দোরগোড়ায় সরকারের প্রতিটি সেবা পৌঁছে যাবে, এমন প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমাতে গিয়ে দালালদের নির্যাতনে এবার মৃত্যু হলো 22 বছরের যুবক রাকিবের। মাফিয়াদের 42 লাখ টাকা দিয়েও হলো না মুক্তি। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। মাসুদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন আতিকুর রহমান তিতাসের রিপোর্টে। ওই বাচ্চা আছে, ওই মরেই নাই, তুই দৌড় দে, তুই আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, দেখ ওই মরবো, ওই রেগে গেলাম, দৌড় দে আলমা। বেঁচে থাকার আকুতি জানিয়ে পরিবারের কাছে অডিও বার্তা পাঠিয়েছিলেন 22 বছরের রাকিব, কিন্তু মাফিয়াদের নির্যাতনের অসহ্য যন্ত্রণা কেড়ে নিয়েছে তার প্রাণ। 3 বছর আগে উন্নত জীবনের আশায় বাড়ি ছাড়েন মাদারীপুরের পখিরা গ্রামের নাজিমুদ্দিন মহাজনের ছেলে রাকিব মহাজন। স্থানীয় দালাল জাহাঙ্গীর মৃধার প্রলোভনে পড়ে রাকিব। জাহাঙ্গীরের আত্মীয় সোহাগ মাতুব্বরের মাধ্যমে 27 লাখ টাকায় চুক্তি হয়ে পাড়ি জমান লিবিয়া। তবে লিবিয়ার গেম ঘরে নিয়ে আবারও টাকার জন্য নির্যাতন চালাতে থাকে সোহাগ। দীর্ঘদিন নির্যাতন সহ্য করে 2 বছর 4 মাস কাটিয়ে দেন সেখানে। পরে সোহাগের থেকে বেরিয়ে আরেক দালাল মাজেদ খলিফাকে 15 লাখ টাকা দেয় গেম করার জন্য, কিন্তু তিনিও টাকা নিয়ে গেম ঘরেই নির্যাতন চালায়। এক পর্যায়ে রাকিব অসুস্থ হয়ে পড়লে লিবিয়ার একটি হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার মৃত্যুর খবর পরিবারকে মাজেদ খলিফাই জানান। এতে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে। ইটালি নেওয়ার লেগে 27 লাখ টাকা নিছি, এই টাকা নিয়ে সব মনে করেন দালাল দিছে, 1 পয়সা আমার বাবার দেয় নেই। 15 লাখ মাজেদ খলিফার দেয়, হে নিয়ে এই দালাল গিম ঘরে রাখে 8 মাস ধরে রেখে এই দালাল 1 টাকাও দেয় নাই। গিম ঘরে আমার পোলা আবার মরা অবস্থা। সারাই আমার হাসপাতাল নিছে, হাসপাতাল কিছুদিন থাকছে, তারপর ওই জায়গায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পিঠে দাগ হয়ে গেছিল, রক্তাক্ত হয়ে গেছিল। কেন ওর উপরে এভাবে অত্যাচার করলো? এই সমস্ত দালালদের কঠোর বিচার চাই। দালাল চক্রের কারণে উঠতি বয়সী রাকিবের মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। সেই সাথে রাকিবের মরদেহ দেশে আনারও দাবি করেন স্বজনরা। জেলা প্রশাসক এবং এসপি মহোদয়কে বলবো, মাদারীপুরের যে এই দালালের যারা আছে আপনারা অচিরেই এই দালালকে টোকাই ধরিয়া আইনের আওতায় আইনিয়া তাদেরকে সাজা দিয়ে দেন। দেশে বিদেশে যেসব এই চক্র দালাল, এই দালালগো উচিত বিচার করার দরকার, এগো ফাঁসি দেওয়ার দরকার। এরা জানি জীবনে আর এগুলি না করে। রাকিবের মৃত্যুর বিষয়ে অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের থানা থেকে সংশ্লিষ্ট পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। কেউ যদি এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কাছে অভিযোগ দেন, অবশ্যই আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। পরিবারের কেউ যদি মরদেহ আনার জন্য আবেদন করে তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার এগুলো আমরা করব। প্রয়োজন আমরা দূতাবাসের সাথে যোগাযোগ থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ে আমরা তাকে সহযোগিতা করব যদি তারা আমাদের কাছে আবেদন করে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। যশোর রাজারহাট চুকনগর মহাসড়কের মনিরামপুর হাসপাতালের সামনে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও একটি শিশু সহ আহত হয়েছেন 3 জন। স্থানীয়রা জানায় গতকাল বিকেলে যশোরগামী একটি মালবাহী ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যান চালক উপজেলার ফিয়াতপুর গ্রামের মুসলিম হোসেন মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রূপা খাতুন মারা যান।
বাউফলে অটোরিকশা চালক সুজন হাওলাদার হত্যা মামলা 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মামলার আসামি এনামুল ও জিহাদ কারখানা নদী পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে আসামিদের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সকল আসামিকে গ্রেপ্তার করলে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা যাবে বলেও জানায় বাউফল থানার পুলিশ। চট্টগ্রামে তালিকাভুক্ত দুধর্ষ ডাকাত ছোট সাজ্জাদের 6 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বায়েজিদ 3 রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে এক ভবনে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রিক স্কাটার, ড্রিল মেশিন সহ দেশীয় নানা ভারী অস্ত্রশস্ত্র, বেশ কিছু মোবাইল ও এটিএম কার্ড উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় উপপুলিশ কমিশনার মোহাম্মদ রইসউদ্দিন। তিনি আরও বলেন, এসব দুধর্ষ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হলেও মূল হোতা ছোট সাজ্জাদকে কয়েক দফা অভিযান চালিয়েও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় বালু পাথর বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। জাফলংয়ের বল্লাঘাট এলাকায় গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবহৃত 15 থেকে 20টি বার্কি নৌকায় লোড করা বালু নদীতে ফেলে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম জানান, গোয়াইনঘাট থানার এএসআই মোবারক হোসেন, সংগ্রাম বিওপির নায়েক সুবেদার জাবেদ আহমেদ সহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেয়। টাঙ্গাইলের ধনবাড়ির ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 2 জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডাদেশ প্রদান ও 500 মিটার পাইপ ধ্বংস করেছে ধনবাড়ি উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচকা ইউনিয়নের দড়িচন্দ্রবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ধনবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইম ইমরান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইম ইমরান জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মিঠু মিয়া ও জিসান মিয়া নামের 2 জনকে 24 দিনের কারাদণ্ডাদেশ দিয়ে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের স্মরণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির উদ্যোগে পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিলুর রহমান। এই সময় শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের রংপুর জেলা কোঅর্ডিনেটর AKM জাহিদুল ইসলাম, পিপিআরসির ম্যানেজার কমিউনিকেশন জয়ন্ত পাল, ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামার মুসা মিয়া, শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সহ আরো অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ বিদেশিদের কাছে উপহাসের পাত্র হিসেবে পরিণত হয়েছে। গত 16 বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশকে বন্ধক রেখে হলেও ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় ভোলার মনপুরা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার হাজিরহাট বাজার সদর রোডে গণসংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। সেটিও সে দেয় না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় উপহার সামগ্রী বিতরণ ও দোয়া করেছে উত্তরা পশ্চিম থানা বিএনপি। উত্তরা পশ্চিম থানার সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন আফাজ। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার।
কর্মীদের পাশ শক্তিশালী করার লক্ষ্যে যশোরের ঢাকুরিয়ায় জামাতের সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন হয়েছে। যশোরের ঢাকুরিয়া কলেজের হলরুমে ঢাকুরিয়া ইউনিয়ন জামাতের আয়োজনে এ সম্মেলনে ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামাতের যশোর জেলা কর্ম পরিষদ সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর থানা আমির অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবিব লিটন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালীগঞ্জ ইউনিয়নের চরবাসীদের সাথে মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং কঞ্চাকাটা থানার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এসব বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ সহ অনেকে। কেরানীগঞ্জের ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান। প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন বিনু, সহসভাপতি হাজী রুহুল আমিন, উপজেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম সহ অনেকে। সিলেটের উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে নকশিয়াপুঞ্জি ইয়ুথ ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ হয়েছে। মঙ্গলবার বিকেলে নকশিয়াপুঞ্জি ফুটবল মাঠে এ ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী হয়। নকশিয়াপুঞ্জি ইউনিয়ন ওয়েলফেয়ার স্পোর্টিং ক্লাবের সভাপতি মিস্টার দিশব লম্বার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন পাত্র ও আব্দুল করিমের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান।